আমি রিসেন্টলি একটা রিলস দেখছিলাম এবং সেখানে খুবই একটা ইন্টারেস্টিং জিনিস বলে, সেটা হচ্ছে আমাদেরকে সাধারণত কোনো বিষাক্ত সাপ ছুঁতেও পারে না, কিন্তু ভগবান আমাদের জীবনে বিষাক্ত সাপ না পাঠিয়ে একটা প্রজাপতি পাঠায় এবং সেই প্রজাপতির ভালোবাসায় আমাদের মৃত্যু হয়। এই কথাটা যারা বুঝতে পেরেছেন ঠিক আছে, আর যারা বুঝতে পারেননি আজকের ঘটনার শেষে আপনারা এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আজকে যে ঘটনা আছে সেটা স্টার্ট হচ্ছে একটা রোড ট্রিপ থেকে। দান সিং সে নতুন একটা গাড়ি কিনেছে, তার অলরেডি গাড়ির ব্যবসা আছে। যেহেতু সে একটা নতুন গাড়ি কিনেছে, সেই গাড়ি নিয়ে সে, তার এক বন্ধু, তার সন্তান এবং তার ওয়াইফকে নিয়ে তারা উত্তরপ্রদেশের রামপুর থেকে নৈনিতালে ছুটি কাটাতে যায় এবং ছুটি কাটিয়ে তারা ওখান থেকে যখন ফিরছে তখন হঠাৎই দান সিংয়ের ছোট্ট ছেলে, যার নাম হচ্ছে লাড্ডু, সে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য বায়না করে। একটা জায়গায় গাড়িটা দাঁড় করানো হয়, সেখান থেকে কোল্ড ড্রিঙ্কস কেনা হয়, দেন গাড়িটা আবার স্টার্ট করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। ওই দিন কোল্ড ড্রিঙ্কসটা খায় একমাত্র দান সিংয়ের যে ছেলে আছে লাড্ডু এবং দান সিংয়ের যে ওয়াইফ আছে লতা, এরা দুজনে। তারপর তারা ঘুমিয়ে পড়ে এবং এই ঘুমিয়ে পড়ার পর তারা নিজেরাও জানতো না যে তারা কখনো আর হয়তো ঘুম থেকে উঠবে না। খানিকক্ষণ পর গাড়িটা একটা ডাম্পারের সজোরে ধাক্কা মারে এবং তারপরেই ওই গাড়িতে আগুন লেগে যায়। তখন তারা রামপুর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে আছে এবং এই জায়গাতে কোনো মতে দান সিং এবং দান সিংয়ের বন্ধু গাড়ির দরজা ভেঙে বেরোতে পারে এবং বেরিয়েই তারা দেখে যে গাড়িটা দাউ দাউ করে জ্বলছে। আশেপাশে কোনো জলের জায়গা নেই যে তারা জল তুলে গাড়ির আগুনটা নেভাবে। সেই সময় হঠাৎই ওই গাড়ি থেকে লতা জ্বলন্ত অবস্থায় বেরিয়ে আসে এবং রাস্তার উপর দৌড়ে সোজা একটা খানার মধ্যে গিয়ে পড়ে। সেখানে নিজের গায়ের আগুন নেভানোর কিছুটা ব্যর্থ চেষ্টা করে। সঙ্গে সঙ্গে দান সিংও সেখানে পৌঁছে যায়। সেখান থেকে কোনো মতে লতাকে সে তোলে। সে অলরেডি তার এক আত্মীয়কে ফোন করে, তার মধ্যে আশেপাশের লোকজনও চিৎকার চেঁচামেচি শুনে ওখানে চলে এসেছে। তারাও অ্যাম্বুলেন্সকে ফোন করে দিয়েছিল। দান সিংয়ের আত্মীয় এবং অ্যাম্বুলেন্স নিয়ার অ্যাবাউট একসাথেই আসে। অ্যাম্বুলেন্স ড্রাইভার দান সিংকে বলে যে স্যার, আমার গাড়িতে পেশেন্টকে তুলুন, না হলে বাঁচাতে পারবেন না, আমি তাড়াতাড়ি নিয়ে যাব। কিন্তু দান সিং বলে কোনো দরকার নেই, আমি আমার আত্মীয়ের গাড়িতেই পেশেন্টকে তুলব। লতা আর লাড্ডুকে ওই গাড়িতে উঠিয়ে নিয়ে তারা রওনা দেয় হসপিটালের উদ্দেশ্যে। 8 ঘন্টা পর দান সিং যখন হসপিটালে পৌঁছায় তখন হসপিটালের ডাক্তার চেক করে বলে, দান সিং, তোমার ছেলে লাড্ডু সে মারা গেছে অনেকক্ষণ আগেই এবং তোমার ওয়াইফ তার মধ্যে এখনও প্রাণ আছে। কিন্তু জাস্ট 8 ঘন্টা পরেই ডাক্তার বলে যে তোমার ওয়াইফ লতা, তারও মৃত্যু হয়ে গেছে। এটা শোনার পর দান সিং রীতিমতন ভেঙে পড়ে। সে একটা নতুন গাড়ি কিনেছিল, সেই গাড়ি করেই সে তার বাড়ির থেকে নৈনিতাল ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে গেছিল, কিন্তু মাঝ রাস্তায় হঠাৎই একটা অ্যাক্সিডেন্ট, তার ফলে আগুন লেগে যাওয়া, অ্যান্ড দেন সব শেষ হয়ে গেল। সেই মুহূর্তগুলো বেশিক্ষণ স্থায়ী হয় না। এটা তার একটা জলজ্যান্ত প্রমাণ। দান সিং কে ছিল? দান সিংয়ের বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশের রামপুরে। এখানে সে বিল্ডার্সের ব্যবসা করত, তার সাথে সাথে তার গাড়ির ব্যবসাও ছিল। তার কাছে বেশ কয়েকটা গাড়ি ছিল, সেই গাড়িগুলো সে ভাড়াতে দিত এবং সেই ব্যবসার জন্যই সে একটা নতুন গাড়ি কিনেছিল এবং সেই গাড়িটারই অ্যাক্সিডেন্ট হয়। উল্টো দিকে তার যে ওয়াইফ আছে লতা, সে হচ্ছে উত্তরপ্রদেশ পুলিশের কনস্টেবল। এবার যেহেতু সে কনস্টেবল ছিল এবং একটা কনস্টেবলের এইভাবে অ্যাক্সিডেন্টে মৃত্যু, সেহেতু পুলিশ ডিপার্টমেন্ট তারা তদন্ত শুরু করে। নর্মাল যে কোনো অ্যাক্সিডেন্ট যেখানেই হোক না কেন, সেখানে কিন্তু পুলিশকে কেস রেজিস্টার করতে হয়, সেটা কোর্টে নিয়ে যেতে হয়। কোর্টে বলতে হয় যে এটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কোনো গাড়ি মেরে দিয়েছে বা গাড়িটা কোনো গাড়িকে মেরে দিয়েছে, এতজনের হত্যা হয়েছে, দেন কেসটাকে ক্লোজ হয়। বা কেউ যদি ওখানে বাই মিস্টেক ধাক্কা মেরে থাকে তার এগেনস্টে কেসও চলে। তো এইরকম একটা প্রসিডিওর আছে। তো পুলিশ যখন তদন্ত করে দান সিংকে একটা জিনিসই বলে যে তোমার যে গাড়ি আছে সেটা তো ধাক্কা মেরেছিল একটা ডাম্পারে,
ডাম্পার তো তোমার গাড়িকে ধাক্কা মারেনি, যেহেতু একদম সামনের দিকে কোনার সাইডে ধাক্কাটা লেগেছিল। তো সেই ডাম্পারটার নাম্বার, চেহারা, ছবি কিছু কি মনে আছে? তাহলে আমাদের এই কেসটা ক্লোজ করতে সুবিধা হবে। তখন দানসিং বলে যে ওই মুহূর্তে আমাদেরও জ্ঞান ছিল না, কিন্তু হঠাৎ করেই জ্ঞান আসে ধোঁয়া আর আগুন দেখে। তারপর আমরা জাস্ট বেরিয়ে পড়ি। পুলিশের মনে কোথাও না কোথাও একটা সন্দেহ হয়, কিন্তু গাড়ির যে অবস্থা এবং গাড়িটা যেভাবে ডাম্পারে ধাক্কা মেরেছে, সেখানে সন্দেহ করাটা বেশ ভুল। এবার পুলিশ তদন্ত যখন করছে, তখন হসপিটালে গিয়েও তো জিজ্ঞাসাবাদ করতে হবে। হসপিটালে তো ময়না তদন্ত হয়েছে এবং ময়না তদন্তের রিপোর্ট আসতে তো তখনও 3-4 দিন লাগবে। তার আগে ডাক্তার সে বলে যে মোস্ট প্রবাবলি এখানে বার্ন ইঞ্জুরিতেই মৃত্যু হচ্ছে। তারপর যে অ্যাম্বুলেন্স ড্রাইভার তারা ওখানে প্রত্যক্ষদর্শী ছিল, তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয়। এখানে অ্যাম্বুলেন্স ড্রাইভার বলে যে স্যার, কেউ একজন আমাকে ফোন করেছিল, আমি অ্যাম্বুলেন্স নিয়ে ওখানে যাই, কিন্তু কি অদ্ভুত মানুষ এই দানসিং, সে আমার অ্যাম্বুলেন্সে না উঠিয়ে সে নিজের গাড়ি করে এই পেশেন্ট দুটোকে নিয়ে যায়। আমার গাড়িতে গেলে অনেক তাড়াতাড়ি হতো, আমি 5-7 মিনিটেই হসপিটালে পৌঁছে যেতাম, কিন্তু এই দানসিং অ্যাবাউট 8 ঘন্টা পর হসপিটালে পৌঁছায়। এই কথাটা শুনে পুলিশের প্রথম সন্দেহ হয়, 8 ঘন্টা, 5 মিনিটের রাস্তা 8 ঘন্টা কেন লাগবে? দানসিং কি জ্যামে পড়েছিল? কিন্তু এই মাঝরাতে জ্যাম সে কোথায় পাবে? দানসিংকে জিজ্ঞাসা করা হয় ব্যাপারটা। দানসিং বলে যে আমরা চিন্তার মধ্যে ছিলাম, আমার যে আত্মীয় ছিল সে ভয় পেয়ে ভুল করে রাস্তা হারিয়ে ফেলেছিল, এই কারণে আমাদের দেরি হয়। কিন্তু পুলিশের না বেশ সন্দেহ হয়। পুলিশ ভাবে যে না, এই কেসটাকে না নর্মাল অ্যাক্সিডেন্ট কেস হিসাবে না দেখে আমরা একটু তদন্ত করি। যেহেতু পুলিশ ডিপার্টমেন্টেরই একজন মারা গেছে, তো পুলিশ বেশ সতর্ক। এবার তারা তদন্ত করে। তারা দানসিংয়ের যে কল ডিটেল রেকর্ড আছে, তার যে লোকেশান আছে, সেগুলো চেক করতে থাকে। তারা দেখে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে দানসিং ছিল, কিন্তু দানসিং সেই অ্যাক্সিডেন্টের সময় 3-4 জনের সাথে বেশ কন্টিনিউয়াসলি কথা বলছিল। অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু সেই অ্যাক্সিডেন্টের সময় এরকম কন্টিনিউয়াসলি কথা, হয়তো কয়েকটা আত্মীয়কে ফোন করেছে, কিন্তু সেগুলো তো কন্টিনিউয়াস কথা হতে পারে না। বলতে পারে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি আসো, 1 মিনিটের কথা, হাইস্ট টু হাইস্ট। তো এই ক্ষেত্রে তারা ভাবে যে না, ময়না তদন্তের রিপোর্টটা আসুক, তারপরেই সমস্ত কিছু দেখা যাবে। ময়না তদন্তের রিপোর্ট আসতেই এই পুরো কেসটা একদম উল্টে যায়। যেটাকে নর্মাল একটা রোড অ্যাক্সিডেন্ট মনে হচ্ছিল, সেটা একটা পুরো প্রি প্ল্যান্ড মার্ডার। এবার এই যে প্রি প্ল্যান্ড মার্ডার, এই জায়গায় এসে যারা আমার ঘটনা অন্তত শোনেন, তারা বুঝে গেছেন কেন হতে পারে, কি কারণে হতে পারে। হয়তো অবৈধ সম্পর্ক, নয়তো টাকা, নয়তো অন্য কিছু। কিন্তু আজকের ঘটনায় সবথেকে বড় টুইস্ট এবং দুঃখের জায়গা অন্যরকম। দানসিং কীভাবে মারল লতাকে? দানসিংকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, দানসিং তো প্রথমে বলে যে না স্যার, বিনা কারণে দোষ দিচ্ছেন, লতা পুলিশের কাজ করতো বলে আপনাদের উপর হয়তো চাপ আছে, আপনাদের ডিপার্টমেন্টের বলে হয়তো আমার উপর বিনা কারণে দোষ দিচ্ছেন, প্লিজ দয়া করে এটা করবেন না। কিন্তু দানসিং যাদের সাথে কথা বলছিল এবং অ্যাক্সিডেন্টের সময় দানসিংয়ের সাথে তার যে বন্ধু রবি ছিল, তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তারা বলে যে এটা একটা প্রিপ্ল্যান্ড মার্ডার ছিল। যখন সবাই অ্যাকসেপ্ট করে নেয়, তখন দানসিংও অ্যাকসেপ্ট করে নেয় যে সে খুন করেছে। এবার এই যে খুনটা, সেটা কীভাবে সে করেছে? সে প্রথমে বলে যে আমার এক বন্ধু ছিল আনোয়ার, সেই আনোয়ারকে বলি যে আমার ওয়াইফকে তুমি অ্যাক্সিডেন্টে উড়িয়ে দাও, কিন্তু আনোয়ার সেটা অস্বীকার করে। দেন আমি ডিসাইড করি যে আমার ওয়াইফের একটা অ্যাক্সিডেন্ট ঘটাবো, কিন্তু কেউ যাতে বুঝতে না পারে, এই কারণে আমি নিজেও ওই গাড়িতেই থাকবো। সে অ্যাক্সিডেন্টের চেষ্টাও করে, কিন্তু সেইবার অ্যাক্সিডেন্ট হলে তেমন কিছু হয়নি। এয়ারব্যাগ খুলে যায়, লতা, দানসিং এবং তাদের সন্তান 3জনই সেফলি বেরিয়ে আসতে পারে। মানে এতটা ডিসপারেট হয়ে গেছিল দানসিং তার ওয়াইফকে মারার জন্য। এবার হচ্ছে তৃতীয় অ্যাটেম্প। এই তৃতীয় অ্যাটেম্পটের জন্য সে অলরেডি প্ল্যান বানিয়ে রেখেছিল, সে ঘুমের ওষুধ কিনেও রেখেছিল। এবার তার যে সন্তান আছে, সে কোল্ড ড্রিঙ্কস খেতে চায় এবং তাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর জন্য সে মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে একটা জায়গা থেকে কোল্ড ড্রিঙ্কস কেনে এবং ওই যে কোল্ড ড্রিঙ্কস সে কিনলো, সেই কোল্ড ড্রিঙ্কসের মধ্যেই সে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। ঘুমের ওষুধ খাওয়ার পর লাড্ডু আর লতা দুজনেই গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে। তারপর সোজা
এই গাড়িটা ডান্সিং নিয়ে গিয়ে একটা ডাম্পারে ধাক্কা মারে, এবং পুরো একদম ফেস টু ফেস ধাক্কা মারেনি, যে সাইডে লতা আর লাড্ডু বসেছিল সেই কোণটাতেই মেনলি ধাক্কা মেরেছে। এই কারণে ডান্সিংয়ের গায়ে একটাও আঁচড় লাগেনি, রবির গায়ে একটাও আঁচড় লাগেনি। এইদিকে লতা আর লাড্ডু তাদের গায়ে প্রচণ্ডই আঘাত লাগে, তারা গুরুতর আহত হয়। কিন্তু এতেও তো শেষ না, এখানেও যদি লতা আর লাড্ডুকে হসপিটালে নিয়ে যাওয়া যেত তাহলে কিন্তু তারা বেঁচে যেত। এরপর তারা ওই গাড়িতে পেট্রোলের ক্যান নিয়ে রেখেছিল, সেই পেট্রোল গাড়ির মধ্যে ছড়িয়ে দেয়, দেন গাড়িটাতে আগুন লাগিয়ে দেয়। তারপর তারা বেরিয়ে এসে চুপচাপ পুরো ম্যাটারটা দেখছে। এর মধ্যেই তারা দেখে লতা ওই গাড়ি থেকে বেরিয়ে সোজা রাস্তা পার করে একটা খানাখন্দের মধ্যে যেখানে অল্প জল আছে সেখানে ঝাঁপ দেয়, এবং সেখানে ঝাঁপ দিয়েছে আগুনটা নিভে যেতে পারে, লতা বেঁচে যেতে পারে। এই কারণে সোজা ওইখানে চলে যায় ডান্সিং, এবং ওইখানে লতার মাথাটা সে ওই জলের মধ্যে চুপিয়ে রাখে, যাতে কিছু না হোক, আগুনে না মরুক, তাকে যেন ডুবিয়ে মারা যায়। কিন্তু সেই কাজটা সে কমপ্লিট করতে পারেনি। কেন? ওখানকার লোকাল লোকজন একদম কাছে চলে এসেছিল, তারা আরেকটু হলেই এই পুরো ব্যাপারটা বুঝে যেত। তারপর অ্যাম্বুলেন্স আসে, আর এইদিকে তার এক বন্ধু যার নাম হচ্ছে সালমান, সে গাড়ি নিয়ে আসে। সালমান পুরো ব্যাপারটাই জানতো, সে জানতো সেই রাতে তার কাছে ফোন আসবে। সেই গাড়িতে লতা আর লাড্ডুকে তোলা হয়। তখনও লতা বেঁচে আছে, লাড্ডু অলরেডি মারা গেছে। যখন লতা বেঁচে আছে কি করা যায়, তখন সালমান বলে, আমার গাড়িতে একটা হাতুড়ি আছে, ওটা দিয়ে জোরসে একটা মারো। তো ডান্সিং লতা আর লাড্ডুর মাথায় জোরে জোরে মারে। তারপরে গাড়িটা দেরি করে 8 ঘন্টা 40 মিনিট পর হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার চেক করে বলে লাড্ডু মারা গেছে, কিন্তু লতা এখনও বেঁচে আছে। তারও 8 ঘন্টা পর লতার ফাইনালি মৃত্যু হয়। লতা সত্যি ফাইট করেছিল বেঁচে থাকার জন্য, কিন্তু সে কি জানতো, সে কি বুঝতে পেরেছিল সেই দিন এই মৃত্যুর পিছনে, এই কষ্টদায়ক মৃত্যুর পিছনে তার প্রিয় মানুষ, তার হাজব্যান্ডই দায়ী? ময়নাতদন্তের রিপোর্টে ক্লিয়ারলি বলা হয় হাতুড়ির আঘাত আছে, আগুনের যে পোড়াটা আছে, ফরেন্সিক রিপোর্ট থেকে ক্লিয়ারলি বেরিয়ে আসে প্রথমে পেট্রোল দেওয়া হয়েছিল, পেট্রোলের গন্ধ চারিদিকে ছিল। এই আগুনটা নর্মালি লাগেনি, গাড়ির ড্যাশবোর্ড অক্ষত আছে, অ্যাক্সিডেন্টে গাড়ির ড্যাশবোর্ড মারাত্মকভাবে ভেঙে ছুটে যায়, কিন্তু এই ক্ষেত্রে তেমন কিছুই হয়নি। গাড়ির একটা সাইডই ডাম্পারের সাথে ক্র্যাশ করেছে। লতা আর লাড্ডুর পেটে ঘুমের ওষুধ পাওয়া গেছে। তো এই সমস্ত প্রমাণ দেখে একদম ক্লিয়ার হয়ে যাওয়া যায়। তারপরে আরও পারিপার্শ্বিক অনেক প্রমাণ ডান্সিং এবং তার সহযোগীদের এগেনস্টে ছিল। পুলিশ তদন্তটাকে যখন আরেকটু বাড়ায়, তখন পুলিশ জানতে পারে যে ডান্সিংয়ের এটা ফার্স্ট ওয়াইফ ছিল না, ডান্সিংয়ের সেকেন্ড ওয়াইফ ছিল লতা, যার সাথে তার বিয়ে হয় 2021 সালে। কিন্তু এর থেকেও বড় টুইস্ট হচ্ছে ডান্সিং তার আগেও একটা বিয়ে করেছিল, এবং তার ফার্স্ট ওয়াইফের মৃত্যু হয় 2018 সালে একটা রোড অ্যাক্সিডেন্টে। যেহেতু তারা হিন্দু, সেহেতু সেই বডিটার দাহ সংস্কার অলরেডি হয়ে গেছে। এবার এই যে খুন আছে, মানে ফার্স্ট ওয়াইফের যে মৃত্যু আছে, সেই মৃত্যুর পিছনে ডান্সিং আদেও দায়ী কিনা, নাকি সেটা একটা নর্মাল অ্যাক্সিডেন্ট ছিল, সেটা এখন আর বলা তেমন সম্ভব না। পুলিশ বলতে পারে যদি কল ডিটেল রেকর্ড, আরও লোকেশনের ডিটেল, টাকা পয়সার ট্রেল সমস্ত কিছু লক্ষ্য করা যায়, তাহলে হয়তো সেই কেসটাও রিওপেন হতে পারে। পুলিশ এই ব্যাপারে খুব একটা বলেন। কিন্তু আপনাদের এই মুহূর্তে এসে একটাই কোশ্চেন, যে কেন এইভাবে লতা আর লাড্ডুকে মারল? লতাকে মেরেছে, কিন্তু লাড্ডুর উপর তার কী রাখছে? এবার আসি মেইন জায়গাতে। ডান্সিং ভাবতো তার ওয়াইফের কোথাও পরকীয়া সম্পর্ক আছে, এবং এই পরকীয়া সম্পর্কের ব্যাপারটা সে কেন ভাবত? লতা বারবার তাকে একটা জিনিসই বিয়ের পর থেকে বলতো যে আমি শ্বশুর বাড়িতে থাকতে পারবো না। তো ডান্সিং ভাবে যে আমরা তাহলে আলাদা থাকি, কিন্তু লতা সেখানেও বলে যে না, আমি এখানে আলাদা থাকবো না, আমি আমার বাপের বাড়ি থাকবো, নয়তো বাপের বাড়ির পাশেই একটা আলাদা রুম নিয়ে আলাদা থাকবো। এই জায়গাতে এসেই ডান্সিংয়ের সন্দেহ হয়, সে কেন তার বাপের বাড়ির আশেপাশে থাকতে পারে? তার কি কারোর সাথে পরকীয়া সম্পর্ক আছে?
সে টুকটাক এদিকে ওদিকে চেক করে। দেন তার হঠাৎই একদিন মনে হয় তার ওয়াইফের পরকীয়া সম্পর্ক দীর্ঘদিন ধরে আছে এবং তার যে সন্তানটা আছে সেটা হয়তো তার অ্যাকচুয়াল সন্তান নয়। এবং এইখান থেকেই সে ডিসাইড করে এই লতা আর লাড্ডুকে সে শেষ করে দেবে। শেষ করে দিলে সে অনেকগুলো বেনিফিট পাবে। প্রথমত, লতার নামে 3 কোটি টাকার লাইফ ইন্স্যুরেন্স আছে, সেটা সে পাবে। তারপর কম্প্যাশনেট জব, মানে কেউ চাকরি করতে করতে মারা গেলে তার নিয়ারেস্ট কারোর একটা চাকরি হয়, এরকম হলে সে পুলিশের চাকরি পাবে। তার সাথে সাথে পেনশন, আরও নানান রকম নানান টাকা পয়সা অনেক কিছু সে পাবে। এই জিনিসটাও একটা বড় কারণ ছিল এবং এই সমস্ত কিছু মিলিয়ে শেষমেশ লতা আর লাড্ডুর এইরকম নির্মম একটা মৃত্যু হলো। কিন্তু কোশ্চেন হচ্ছে এখানে, বেচারা লাড্ডু সে তো বড়ও হয়নি, সে তো এত কিছু বোঝেও না, তার মৃত্যুটা কেনই বা হলো? তাকে না মারলেই তো পারত। এটুকু অন্তত বিবেকবোধ তাদের মধ্যে যদি থাকতো তাহলে দুটো প্রাণ আমাদের মধ্যে অন্তত আজকে বেঁচে থাকতো। এবার আপনারা একটু মিলান, আমি প্রথমে বলেছিলাম না, প্রথমে আমি যে কথাটা বলেছিলাম যে প্রজাপতির কামড়ে, মানে ভালোবাসার মানুষের আঘাতে মানুষের বেশি মৃত্যু হয়, বলতে পারেন মনের মৃত্যু হয়। তো এই ক্ষেত্রে দেখুন সেই রকমই কিছুটা হলো। আজকালকার সম্পর্কগুলো সত্যি বলছি কাউকেই আর বিশ্বাস করা যায় না। মেয়ে বাবাকে মারছে, মাকে মারছে, হাজব্যান্ড ওয়াইফকে মারছে, ওয়াইফ হাজব্যান্ডকে মারছে, যা তা অবস্থা সমাজের। তো যাই হোক, এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং অনেক আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।